বলে এগুলো? এসব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে শোনো, জেল থেকে মুক্ত করেছি। না অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করছে। অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে করছে। এই বাচ্চারা আপনারা পারেন নাই, অবশ্যই না পারলেন না। সেটা আপনারা দেখেন, জনগণের ভোট আপনাদেরকে কি দেয় দেখেন। যদি আপনি সুষ্ঠু ইলেকশন হয় অবশ্যই অবশ্যই আমরা মুক্ত হইতাম। ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শুধু আশাই আসেন না ভাই। আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন। আমাদেরকে জুলাইতে লাগে না তো? জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর তুমি কথা, আমার কথার ভিতর কথা বলবো। আমার কথার মতো আপনি বলেছেন, আমি বলি না, একটা বল না। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস করেন, তারপর আমি বলি। কিন্তু এই আমাদেরকে যে অনুমান শুরু করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে। আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আপনাদের আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে। আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। এগুলি কিন্তু জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালেও প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছে। একই সঙ্গে সংস্কার হওয়া বিষয়গুলো নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়নকে যেই লাউ সেই কদুর সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ। এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমাদের এখন প্রকাশ, নাম দিয়েছি ভোটের ঘণ্টা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ, সঙ্গে আরও আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং অধ্যাপক মুজিবুর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতে হাবিবুর রহমান আপনার কাছে জানতে চাইব যে জুলাই ঘোষণাপত্র অনেক দিনের অপেক্ষা ছিল, ঘোষিত হয়েছে, কিন্তু এখন আবার জুলাই সনদের সুরাহা হয়নি বলে কথা হচ্ছে। ঘোষণাপত্র নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে, কিন্তু সবথেকে বড় বিষয় যাদের রক্তের বিনিময়ে বিজয় এসেছে তাদের বিচার কোন প্রক্রিয়ায় কিভাবে হবে সেটির ব্যাপারে সুনির্দিষ্ট ম্যান্ডেট আসলে ওইভাবে পাওয়া যায়নি। আরও অনেক বিষয়ে কথা হচ্ছে। এখন যে তফসিল ঘোষণার কথা বলা হলো, সব কিছু মিলে যে নির্বাচনের দিকে সব কিছু এগিয়ে যাচ্ছে, তাতে কি সংস্কার, বিচার বা অন্য কিছু ঢাকা পড়ে যাচ্ছে বা চাপা পড়ে যাচ্ছে কিনা, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এখন টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম, বিজ্ঞ দুজন আলোচককে আমার শুভেচ্ছা। আমি আপনাকে প্রশ্ন করি, কতদিন সময় নিলে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে বা জুলাই সনদের সমস্ত কথাগুলি আমরা কাজে লাগাতে পারবো? সেই সময়টি বলুক, যারা বলছেন তারা বলুক যে আমাদের এত বছর সময় লাগবে। পাশাপাশি এটাও বলুক 5 বছর 10 বছর আমরা অপেক্ষা করব, তারপর তারা ক্ষমতায় যাবে, তারপর এই জুলাই বিপ্লবের যে প্রত্যাশা পূরণ করবে। বলতে তো হবে, না বলে প্রত্যাশা পূরণ হলো না, বিচার কিভাবে হবে, যেই লাউ সেই কদু, এটা বলার কোনো যুক্তি আছে? দীর্ঘ 17.5-18 বছর ধরে জাতি কিন্তু একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখন একবার বলে কেউ যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, আবার বলে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, আবার বলে সমস্ত বিচার কাজ সম্পাদন না করলে নির্বাচন হবে না, আবার কেউ বলে যে সংস্কার, পূর্ণাঙ্গ সংস্কার হলে তারপর নির্বাচন। তো কত বছর লাগবে বলুক না কেন? একটা বছর তো গেল, একটা বছর কয়টা হয়েছে? আমি দেশের মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, নির্বাচন আদৌ হবে কি হবে না, একদিন অঙ্গ ভঙ্গি জীবন দেখায়। তো যাক, সরকার শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে এসেছেন যে একটা নির্বাচন দেশে হতে হবে। কেন? দেশটাকে বাঁচানোর জন্য। আপনি যদি একটা নির্বাচন সরকার না আসে, কোনো ইনভেস্টমেন্ট আসবে না, আসেনি 1 বছরে। আরও যদি 5 বছর থাকে, 5 বছর আসবে না। তার কারণ এই সরকার তো অনির্দিষ্ট মেয়াদের সরকার, যে কোনো মুহূর্তে সরকার চলে যেতে পারে, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে। তাহলে আপনি দেশটাকে আগে বাঁচাবেন না আপনি কবে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার মতো শক্তিশালী হবেন ততদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তাই সরকারকে বলবো, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ডিসেম্বরের ভিতরে তফসিল ঘোষণা করেন। এখন 12ই ফেব্রুয়ারি হোক আর যেদিনই নির্বাচন হোক, আর নির্বাচনের ডেট যখন হয়ে যাবে সব সোজা রাস্তায় চলে আসবে। আপনাকে ধন্যবাদ শরীফ ওসমান হাদি। আপনার বক্তব্য আমরা আজকে শুনেছি, কিন্তু তারপর আপনার কাছে জানতে চাই যে এই যে প্রেস সচিব বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি, প্রথম অধ্যায় শেষ, আপনার কাছে মনে হয় যে আমরা আসলে এখন কোন অধ্যায়ে আছি?
মানে আমি এখন আসলে ডিটেল পড়ি নেই। তো সেকেন্ড ইনিংস যেই অর্থে শুরু হয়েছে, তো প্রথম ইনিংসের এন্ডিংটা কি, রেজাল্ট কি, এটা তো বলা দরকার ছিল। প্রথমত হলো যে ইনিংসে যে কয়টাই করুক, প্রত্যেকটা ইনিংসের তো একটা ফিনিশিং আছে। এখন দ্বিতীয় ইনিংস বলতে যদি সে বোঝায় যে আমরা এখন নির্বাচনের জার্নি শুরু করেছি, ভোটের ট্রেন ছেড়ে দিয়েছি, এবার আমাদের ইনিংসটা হলো একটা সুষ্ঠু নির্বাচন আনা। দেখেন ভাই যেরকম বলল, এটা তো খুব কারেক্ট যে নির্বাচন সংস্কারটা করবার জন্য আপনাদের কত দিন দরকার সেটা আপনারা ঝেড়ে কাশেন, বলেন যে ভাই আর অন্তত 2 বছর থাকলে আমরা এইটা করতে পারবো। এখন আমরা বিএনপিকে বা জামাত ইসলামীকে যারা নির্বাচনটা চাচ্ছে তাদেরকে ভালো করে তো ধরতে পারছি না, এই জন্য যে এই সরকার তো একটা রোডম্যাপ, যেমন ধরেন প্রধান উপদেষ্টা 5 আগস্ট রাতে যে বক্তৃতা করেছেন, এই পুরো বক্তৃতাটা আমরা দাগিয়ে দাগিয়ে পড়েছি। এইখানে উনি যেটা করেছেন যে নির্বাচন নিয়ে অলমোস্ট একটা ভালো রোডম্যাপ দিয়েছেন, রাইট? তো এই ইনিংসের অন্তত হ্যাপি এন্ডিং হতে পারতো। উনি এই নির্বাচনের আগে উনি ঠিক বারবার অসংখ্যবার বলেছেন, এমনকি ওই বক্তৃতার মধ্যেও বলেছেন সরকারের কাজ 3টা: বিচার, সংস্কার, নির্বাচন। তাহলে এই বিচার উনি যে আগামী 6 মাস পরে যদি নির্বাচন হয়ে যায়, ডিসেম্বরে যদি তফসিল হয়ে যায়, আগামী 3 মাস বা 4 মাসে তফসিল হওয়ার আগে আমরা ঠিক কয়টা বিচার পাবো? মানে আপনি একদম জুডিশিয়ারিকে কোনো চাপ না দিয়ে, তার এটা একটা প্রসেস আছে, জানা যায় তো যে এই প্রসেসে এতদিন ট্রায়াল চললে এতদিনে রায় আসার কথা। সেই রায়টা নিয়ে কি আমরা কোনো কথা প্রধান উপদেষ্টার কাছে শুনেছি? না, শুনি নাই। নাম্বার 2, সংস্কার। প্রথম আমরা বলতাম সংস্কার, তারপর আমরা শুনলাম যে সংস্কার তো একটা অন্তহীন প্রসেস, আসলেও সত্য কথা, যুগের পর যুগ ধরে চলতে থাকবে, ফাইন। তারপর আমরা বললাম মৌলিক সংস্কার। মৌলিক সংস্কার কি? রাষ্ট্রের এমন কিছু মেরামত যাতে আবার কোনোদিন ফ্যাসিবাদ জেকে বসতে না পারে, কেউ যেন স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে, আবার আয়নাঘর না হয়, এই তো। তো এইটার জন্য ন্যূনতম কয়টা দরকার জিনিস ছিল? 4-5টা। এখন আমরা মৌলিক সংস্কারের কথা আজকে ছেড়ে দিয়েছি যে না, হচ্ছে না। তাহলে কি অন্তত 3-4টা সংস্কার। এই যে পুলিশ, যেই পুলিশকে দিয়ে আপনি নির্বাচন করাবেন, এই মানে এটা তো খুবই আমাদের জন্য শকিং। আপনি জানেন কিনা, জাতীয় ঐক্যমত্য কমিশনে যে এই কয়টা ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, সেইখানে যে পুলিশ সংস্কারের ইস্যুকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। জাতীয় এটা বলা হয়েছে নির্বাহী ক্ষমতায় যারা থাকবেন তারা এটা ঠিক করবেন। তাহলে নির্বাহী ক্ষমতায় যারা থাকবেন মানে পুলিশকে আপনি আবারও নির্বাহী বিভাগের কাছে দিয়ে গেলেন শতভাগ, এবং নির্বাহী বিভাগ আবার কারো বিরুদ্ধে আন্দোলন করলে সেই সরকার এই পুলিশকে আবারও ব্যবহার করবে, এবং আবারও এরকম ঘটবে। মানে এরকম শুধু আমাদের রিপিটেশন করতে থাকবে। আমরা কি বলেছিলাম? একটা স্বাধীন পুলিশের কমিশন, এখন বলছি না স্বাধীনও না, তার আগেও প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন। যদি এখানে 10 জন মেম্বার থাকে, এর মধ্যে 5 জন একদম গভর্নমেন্টের থাকবেন, বাকি 5 জনের একজন হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এইরকম বিরোধী দল থেকে 2 জন। আপনি ন্যূনতম একটা স্টেক যদি তৈরি করেন, তাহলেও পুলিশের কিন্তু একটা জায়গা তৈরি হয়। আপনি সেটাও করতে পারছেন না। আপনি আমলাতন্ত্রে কিচ্ছু করতে পারেন নাই। যারা দিনের ভোট রাতে করেছে, সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে যেই আমলারা, মানে তাকে ধর্ষণ করা হয়েছে, এবং যেই আমলারা সেইটাকে আবার লেজিটিমেসি দিয়েছে যে ভালো ইলেকশন হয়েছে, সেই আমলাদের এখন কোথায়? সেই আমলারাই তো আবার ইলেকশন করবে, সেই আমলারাই এখন নতুন নির্বাচন করবে। তাহলে সেই আমলাদের ব্যাপারে আমরা জানি না, পুলিশের ব্যাপারে আমরা জানি না। এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের 64 জেলায় 64 জন রিটার্নিং কর্মকর্তা হবে কারা? এই যে ডিসিরা। তাহলে এই ডিসি জানে যে তার হাতে ক্ষমতা নির্বাচন কমিশনের শুধু নির্বাচনের সময়টা, তাহলে বাকিটাকে কন্ট্রোল করবে কে? এই যে সরকারে আসবে, তো স্বাভাবিকভাবেই ডিসি চিন্তা করবে যে সামনে ক্ষমতায় আসবে, আমি আরও একটু তাকে ক্ষমতা আগাই দেয়, তাহলে আমার পোস্টিংটা একটু দ্রুত হবে, আমি সেক্রেটারিয়েটে চলে যেতে পারবো। তাহলে আমরা এখন এগুলো কি সংস্কার বলে? এখন আমি আপনাকে যদি বলি, আপনি সেকেন্ড ইনিংস শুরু করলেন, মানে নির্বাচন, এই দেশে নির্বাচন কে চায় না? ফ্যাক্ট ইজ, মানে আপনার প্রসেসটা কি, আপনি নির্বাচনটা কিভাবে করতেছেন? ডক্টর ইউনূস বলেছেন, 3 লাইনে বলেছেন বারবার নির্বাচনের কথা। উনি বলেছেন ঈদের উদযাপনের মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যেরকম নির্বাচন করে, উনি সেই নির্বাচন দেখতে চান। দেশ থেকে বিদেশ থেকে মানুষ ঈদের মতো আনন্দ করবে নির্বাচনে। তাহলে সেই নির্বাচনটা কেমন হতে হবে? প্রত্যেকটা মানুষ যদি ফিল করে ভোট কেন্দ্রে শতভাগ নিরাপত্তার সাথে সে ভোটটা দিতে পারবে, তার উপরে হামলা হবে না, মামলা হবে না। তো আপনি বলেন 36,000 কেন্দ্রে 36,000 ক্যামেরা এখন টিভির আছে? বাংলাদেশের কোন মিডিয়ার বলেন তো পারলে 600 ক্যামেরা আছে? একটা ক্যামেরার তো দাম নাকি 5-6 লাখ টাকা। তো আপনি মানে এখন আমরা কি বলেছিলাম যে এটা ন্যূনতম, এই যে কাঠামোগত নির্বাচন কমিশন, এইটাকে ন্যূনতম, এই যে 64 জন জেলাকে রিটার্নিং কর্মকর্তা বানিয়ে আপনি কি একটা সেই ইলেকশন করতে পারবেন? ইভেন বিএনপিও কি এইরকম একটা যাচ্ছে তাই ইলেকশনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপির জন্য কি হ্যাপি হবে? বিএনপি কেন অপেক্ষা করেছিল যে একটা ভালো নির্বাচন হোক? এখন আমার যেটা কথা দেখেন সেটা হলো
যদি ওনারা এই 1 বছর থেকে এখন সেই রকম একটা নির্বাচন, যে আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই, তাহলে বিএনপি তো বলেছিল প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেন, তাহলে 1 বছর আপনারা থাকলেন কেন? আমরা সেই ইলেকশনেই যেতাম। সেই 3 মাস পর আমরা বিএনপির সাথে ঝগড়া করলাম, জামাতের সাথে ঝগড়া করলাম, কেন? যে ন্যূনতম একটা সংস্কার। আজকেও অন্তত 5টা শহীদ পরিবার আমাদের প্রেস ব্রিফিং এর আগে ফোন দিয়েছে, ভাই এই যে ডক্টর ইউনূস, ওনারা তো আর ইন্টারিম বোঝে না, এইগুলো কি সবই পরের সরকারের জন্য রেখে যাবে, উনি কিছুই করবে না? আপনি ভাবেন এই সরকার একটা ইমপ্লিমেন্টেশন না করে সে নির্বাচনে গেলে মানুষগুলো আসলে কি নিয়ে, কি কোন হোপ তার থাকবে? আমি আপনার কাছে আসবো। অধ্যাপক মুজিবুর রহমান, আপনার কাছে জানতে চাই যে গতকালকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই আসলে বলেছেন যে এই বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব, যেখানে আপত্তি জানিয়েছে উপযুক্ত পরিবেশ নেই বলে এনসিপি, জামাতও একই সুরে কথা বলছে, এবং আরও অনেক ধরনের অভিযোগ তো আমরা শুনছেন। শরীফ ওসমান হাদিও বলেছে যে এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, আপনি কি মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যে নষ্ট করে ফেলেছি। প্রায় 1 বছর, জাতির জীবন থেকে কিন্তু 1টা বছর চলে গেল আমাদের। হাবিব ভাইও বলেছেন যে আমরা কত টাইম নেব, হাদিও কিন্তু বললেন যে তাহলে তো আমরা 3 মাসের মধ্যে ইলেকশনটা করে ফেলতাম। আমাদের তো মূলত যে প্রবলেমটা ছিল আমাদের, যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা এমনভাবে আষ্টে পৃষ্ঠে রেখেছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি, রাতের পর দিনে, দিনের পর রাতে করে ফেলেছে। তো এই জাতীয় কাজগুলো কিন্তু হয়েছে, অর্থাৎ সুষ্ঠু ইলেকশন হয়নি বলেই কিন্তু এই ফ্যাসিজম দাঁড়া বেঁধেছিল। তো এখন এই সুষ্ঠু নির্বাচনটা করার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হলো কিছু জায়গায় সংস্কার, এটা কিন্তু অবশ্যই আমাদের দরকার। আমাদের দরকার এই যে আমাদের হাজার খানিক, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন গতকালকের যে ইয়াতে যে হাজারো, তো এখন 1000, 1500, 2000 যাই হোক সংখ্যাটা, যে প্রাণ দিল তাদের বিচারটা কি হলো? তো এখন এই প্রশ্নগুলো কিন্তু রয়ে গেছে। মাঝখান দিয়ে আবার আমরা শুনলাম ইন্টারেস্টিং যে পিআরের কথা বলে কিন্তু একটা আবহাওয়া একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হলো। আমরা একটা গ্রুপকে দেখলাম যে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইলো, আবার আরেকটা গ্রুপকে দেখলাম যে একটু আগিয়ে আনার চেষ্টা করা হলো। এতে আমি কিন্তু একবারে প্রথম দিন আমার মনে আছে আমি টোটাল এই প্রসেসটার সাথে ইনভলভ ছিলাম, ইন দ্যাট সেন্স যে শিক্ষার্থীদের সাথে যে আন্দোলনে আমি মাঠেই ছিলাম প্রকাশ্যে। তো দাবিগুলো কিভাবে আসলো, কখন থেকে কিভাবে হলো, দাবিগুলো 1 দফা কখন হলো, এই প্রসেসগুলোর সাথে আমি ছিলাম, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্টুডেন্টদের সাথে আমি ছিলাম। তো এখন এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের কি দরকার ছিল? এই প্রত্যাশা, যেই প্রত্যাশা নিয়ে আমরা এই প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকারের কাছে আমরা আস্থা রেখেছিলাম, বিশ্বাস রেখেছিলাম, আমি মনে করি যে আমার ব্যক্তিগতভাবে মোহভঙ্গ হয়েছে। অর্থাৎ আমি যে চেয়েছিলাম, জাতি যা চেয়েছিল, সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত জিনিসটা তারা করতে পারেননি, সফল হননি তারা। আচ্ছা, তো না হওয়ার পেছনে কারণটা কি? সে মূল কারণটা হলো তিনি যে টিমটা ফরমেশন করেছেন ক্যাপাবল না। এটা একবারে রিয়েলিটি, এটা প্রমাণিত, গত 1 বছরে এটা প্রমাণিত। দেখুন যে পুলিশ বাহিনী, বিধ্বস্ত পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে শক্তিশালী করা ছিল প্রথম কাজ, ঠিক আছে? তারপরে যে এই সরকারের আমলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা, শত শত নেতাকর্মী পালিয়ে গিয়েছে, এই সরকারের আমলে পালিয়ে গিয়েছে। এই দায় কিন্তু এই সরকারকে নেওয়া লাগবে, এখন না হোক পরে কোনো এক সময় কিন্তু দায় নেওয়া লাগবে। প্রতিটা কাজ যে যাই করি না কেন আমরা সকল কিছুর দায় কিন্তু আমাদেরকে নেওয়া লাগবে। তো এই সমস্ত বিষয়, এবং আমার কাছে মনে হচ্ছে যে গতকালকে কিংবা পরশুদিন যে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা যে বললেন, যে ওই ভাষণ দিলেন, ইয়া করলেন, যে উনি যে খুব হ্যাপি হয়ে ঘোষণাগুলো দিলেন, আমার কাছে এটাও মনে হয়নি, ঠিক আছে? তো এখন মুশকিল হচ্ছে যে উনি তো পারছেনও না। হ্যাঁ, উনি তো পারছেনও না। তো এখন তাহলে করণীয়টা কি? একবারে এই যে পারছে না, মানে 1 বছরে তাদের অর্জন তারা খাতা কলমে অনেকভাবে বলেছে যে আমরা এতগুলা বাস্তবায়ন করেছি, নানান তারা নিজেরাই আজকে বলেছেন, কিন্তু সেই পারা এবং হচ্ছে একটা নির্বাচনের মতো একটা বড় বিষয়। আমি আসছি একটু সময় নিচ্ছি। যে প্রথম কথা হচ্ছে যে বেসিক কাজগুলোই তো ওনারা পারছেন না, ঠিক আছে? তো ওনারা দাবি করছেন যে, আমি দেখলাম যে ওনাদের যে প্রেস সেক্রেটারি সাহেব বললেন যে 12টা সফলতার কথা বললেন, প্রথমেই বললেন যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে নাকি সফল হয়েছেন। আমি এটা শুনেই আমি অবাক হয়ে গেলাম, এটা কিভাবে বলে, এটা কিভাবে সম্ভব? আইন শৃঙ্খলা কোথায় হলো? আইন শৃঙ্খলা অবস্থা তো ভালো না দেশে, এটা সবাই জানে। তা আবার মৌলিক জায়গায় যে শিক্ষার্থীরা আন্দোলন করলো, হ্যাঁ, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য আপনি কি করলেন? আপনি অনেক সংস্কারের কথা বললেন, শিক্ষা নিয়ে কোনো কমিশন হলো না, কোনো কিছু হলো না, কোনো কাজ হলো না, বরং আরো অস্থিতিশীলতার মধ্যে আমরা দেখেছি। ছাত্রদেরকে দিয়ে তো এই আন্দোলন, হ্যাঁ, এই আন্দোলনটা হলো। তো এখন ওভারঅল জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের পক্ষে আসলে সম্ভব না,
একটা সুষ্ঠু ইলেকশন কন্ডাক্ট করা এই সরকারের পক্ষে সম্ভব না। বিদ্যমান যে কাঠামোতে আছে সম্ভব না। আমার কাছে মনে হয় যে আলোচনাটা হচ্ছে যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, যে নির্বাচনকালীন একটা সরকার দরকার, একটা ক্যাপাবল সরকার দরকার, একটা শক্তপোক্ত শক্তিশালী একটা সরকার দরকার যে ইলেকশনটা কন্ডাক্ট করতে পারবে। দেখুন খুব মুশকিল হয়ে যাবে যে আমরা অনেক কিছু মুখে বলি যে ঈদের আনন্দের মতো বাচ্চা কাচ্চা সহ ভোট দিতে আসেন, ভোট দিতে আসবে। এখন মানুষ যদি ভয়ের মধ্যে থাকে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কথা তো তারা বলার পরেও তো পরে নানান ধরনের দুর্ঘটনা ঘটেছে। এখন এইরকম একটা ইলেকশন, কাঙ্ক্ষিত একটা ইলেকশন, আমরা যদি 91-এর মতো একটা ইলেকশন, ফেয়ার এবং ভীতিহীন প্রশ্ন ছাড়া একটা ইলেকশন আমরা চাই, এবং প্রফেসর ইউনূস স্যার যে কথাটা বলছেন উনি যে এরকম একটা ইলেকশন উনি চান যে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এরকম একটা ইলেকশন করতে হলে আসলে ওইরকম ক্যাপাবল মানুষ লাগবে যাদেরকে দিয়ে গভর্নমেন্টটা সাজাতে হবে এবং তারা এই কাজটা করবেন। হাবিবুর রহমান, আপনার কাছে আসতে চাই যে এই সরকারকে নিয়ে আপনাদের সমালোচনা প্রতিদিন চলছে, আগে করেছেন, তাদের অবস্থা বাস্তবতা সব কিছু নিয়ে, এবং আপনার পাশে যারা সহ আলোচক আছে তারাও বলেছেন। আপনারাও কি বিশ্বাস করেন যে আসলে এই অন্তর্বর্তী সরকারের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? অনেকগুলো প্রতিকূলতার কথা অনেকেই বলছে। যদি সুষ্ঠু নির্বাচন না হয়, এটি বিএনপি ক্ষমতায় আসলেও আপনাদের জন্য খুব অস্বস্তিকর হবে কিনা, কি মনে করেন? আমার আবার একই প্রশ্ন, কতদিন থাকলে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে? না, কিন্তু এই সুষ্ঠু নির্বাচনটা তাহলে অন্য কোনো পথে হতে পারে কিনা? কিভাবে হবে? এই প্রশাসন আপনি রাতারাতি সব চেঞ্জ করতে পারবেন? রংপুরের ডিসি চলে যাচ্ছে কুমিল্লা ডিসি চলে যাচ্ছে ফেনী ডিসি চলে খুলনা, পবনগড়ের এসপি চলে যাচ্ছে বাগেরহাট এসপি চলে যাচ্ছে সিরাজগঞ্জ, হচ্ছে না? তাই তো, তাহলে ফেলে দেবেন কী করে? রাতারাতি পরিবর্তন করতে পারবেন? হ্যাঁ, সরকার পরিবর্তনের সাথে সাথে আমি সর্বপ্রথমে বলেছিলাম প্রথম দিন বা দ্বিতীয় দিনেই যে এই মুহূর্তে মিনিমাম 50,000 পুলিশ সিপাহি, কিছু এএসপি, কিছু বিশেষ দিয়ে, কিছু কী বলে এএসআই, কিছু ম্যাজিস্ট্রেট, কিছু আপনার মুন্সিফ, জজ আর কি নিয়োগ, কিছু উচ্চ আদালতের বিচারক। কিন্তু এই কয়টা আমি কিন্তু প্রতিনিয়ত বলতাম এই কাজগুলো কিছুটা কাজ করেছে, বিশেষ করে উচ্চ আদালতের জাজ নিয়োগ করেছে, পুলিশের নিয়োগ করেছে। তার কারণ বিগত দিনে যে পুলিশ ছিল, লোকজন ছিল, তারা ঘুরিয়ে ফিরে 15.5 বছরে একটা ঘটনা লোকই ছিল। সরকার পরিবর্তন হয়েছে, তাদের মন তো পরিবর্তন হয়নি। তো এখন এটা পরিবর্তন করতে কত বছর লাগবে? এখন কত বছর সময় নেবেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, যে নির্বাচন নিয়ে আপনারা আশঙ্কা করছেন সুষ্ঠু করতে পারবে কিনা, যখন এদেশে চৌকস পুলিশ বাহিনী ছিল, চৌকস সেনাবাহিনী ছিল, চৌকস র্যাব ছিল, তখন কি ভোট হয়েছে সুষ্ঠু মতো? তার মানে কি আমরা আশা করে নিতে পারি না? তখন কি ভোট সুষ্ঠু হয়েছে? তারা ভোট কেটে নিয়েছে, প্রশাসন ভোট কেটে দিয়েছে, নির্বাচন কমিশন ভোট কেটে দিয়েছে, পুলিশ ভোট কেটে দিয়েছে, র্যাব ঘুরেছে, আর্মি ঘুরেছে চোখের সামনে দিয়ে, কিছুই করে নাই তারা। এখন এইবার নির্বাচন এদের দ্বারাই সুষ্ঠু সম্ভব এই কারণে এখন তো কোনো দল ক্ষমতা নেই। আমি ইলেকশন করেছি 18 সালে, তখন এমপি ছিল, মন্ত্রী, আমার এখন মন্ত্রী ছিল, আমাকে যখন কোপালো, হেলিকপ্টার পাঠালো, মামলা করতে গেলাম, মন্ত্রীর নামে মামলা নিল না, তার ওয়াইফের নামে মামলা নিল, তার ছেলের নামে মামলা নিল না, মামলাই নেয়নি করে। আমার একটা মামলাই মনে হয়েছে, তাছাড়া মির্জা ফখরুল আলম থেকে অনেকের উপর অত্যাচার করেছে, মামলা নেয়নি। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কিচ্ছু করা লাগবে না, একটা টাকা খরচ করার দরকার নাই, একটা পুলিশ দরকার নাই, আর্মির দরকার নাই, র্যাব দরকার, কিচ্ছু দরকার নেই। আনসাররা খালি লাইন সোজা করে দেবে, 3টা জিনিসকে তার জন্য পয়সা খরচ হবে না। চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন, আইন করেন যে নির্বাচনের মাঠে কেউ যদি কারো পোস্টার ছেড়ে তার অফিস জ্বালিয়ে দেয় অথবা আক্রমণ করে, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার প্রার্থিতা বাতিল। নাম্বার 2, নির্বাচন দিনে যদি কেউ ভোট কারচুপি করে, ছিল মারে, মারধর করে, রাস্তায় বাধা দেয়, তার প্রার্থিতা বাতিল। এরপরেও যদি সন্দেহ থেকে যায়, বলা থাকবে যে এই বাইরে চোখের আড়ালে যদি কোনো ধরনের টাকা পয়সা খরচ করে অথবা অন্য কোনো অবৈধ পন্থায় আমরা দেখতে পারিনি, এটাও যদি প্রমাণিত হয়, সে সংসদ সদস্য শপথ বাতিল হয়ে যাবে। দেখেন তো, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, সব সুদা হয়ে যাবে। 91 সালে নির্বাচনে পুলিশ আপনার ধরেন রাখছে, মানুষ তো ভোট দিতে গিয়েছে, 96 ভোট দিতে গিয়েছে, 2001-এও ভোট দিতে গিয়েছে, 2008-এ যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে কোনো প্রার্থী আহত হয়নি। আমরা যেমন 50 জন প্রার্থী আহত হয়নি। হ্যাঁ, ওই সময় 111-এর সরকার, সেই সময় আওয়ামী লীগের নেতারাও জানতো না, 10% করে ভোট তারা
ব্যালটের ভিতরে মানে বাক্সে আলাদা আলাদা প্রত্যেকটা কেন্দ্রে তা রেখে দিয়েছিল শুধু নৌকা মার্কা সিল মারা, যে কারণে এই যাবৎকালের ভোটের পার্সেন্টেজ 2009 সালে 8 সালে সবচেয়ে বেশি হয়েছে। এরপরে ভোট রাত্রি কেটে নিয়েছে, দিনই কেটে নিয়েছে, কিন্তু 86% ভোট কাস্ট হয়নি, ওই যে 10% ভোট শুধু নৌকা। যে কারণে বিএনপি যে প্রার্থী 2001 সালে ভোট পেয়েছিল 1 লাখ, অথচ সে 2008 সালে ভোট পেয়েছে 1,05,000, তার হেরে গেছে। আওয়ামী লীগের প্রার্থী ভোট পেয়েছিল 90,000, সে দেখা যায় ভোট পেয়ে গেল 1,15,000, ওই যে 10% ভোট তার। এইভাবে ওই কারচুপিটা হয়েছিল, এবার তো সেই সুযোগ নেই, এবার সেই সুযোগ নেই, কোনো এই পথে আসলে এই পথে আসলে এই তিনটা কিচ্ছু লাগবে না, সম্ভব 1 টাকা খরচও হবে না, জাতির সামনে ঘোষণা করে দেন এই তিনটা, যারাই এই তিনটা জড়িত হবে তাদের প্রার্থিতা বাতিল, নির্বাচিত হওয়ার পরে বাতিল, কিছু লাগবে না। ভালো প্রস্তাব দিয়েছেন ওসমান হাদি। আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আপনি বিচারিক হত্যাকাণ্ড নিয়ে আজকে কথা তুলেছেন। একটি বিষয় আমরা দেখলাম যে এটি বিচারিক হত্যাকাণ্ড নামে সেভাবে হয়তো ঘোষণাপত্রে আসে নাই, কিন্তু বলা হয়েছে যে বিচার করা হবে দ্রুত, 15 বছরের বিষয় বলা হয়েছে। কিন্তু আবার টিএসসিতে বিচারিক হত্যাকাণ্ডের বিষয়ে ছাত্র শিবির বাম দল মুখোমুখি হয়েছে, যেখানে ছাত্রদল আবার বাম দলকে এক ধরনের তাদের পক্ষে ছিল, মানে এরকম একটা কথাবার্তা আমরা শুনেছি। জুলাই ঘোষণাপত্রে বিচারিক হত্যাকাণ্ডের প্রয়োজনীয়তা আদৌ ছিল কিনা, কারণ গুম খুন তো আসলে সেখানে বলা ছিল, আবার এটি তো ছাত্র দলও তো আসলে সেভাবে বিপক্ষে মতামত দিয়েছে আর কি। আপনার মন্তব্য? আচ্ছা, প্রথম কথা হলো আরো অনেক কিছু না বলেও বিচারিক হত্যাকাণ্ডের কথাই সব থেকে বেশি বলা দরকার ছিল। কেন? ধরেন গুম খুন এই কাজগুলো যখন হবে, এগুলো তো ইলিগাল, আইনি মানে এগুলো অফেন্স, আপনি বিচার করতে পারবেন। কিন্তু ওয়েন মানে এটা জুডিশিয়াল কিলিং হয়ে যাচ্ছে, মানে আপনাকে হত্যাই করছে কিন্তু এটা আইনে সিদ্ধ, এটা তো ভয়াবহ। মানে আপনি ভাবেন যে এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা এত করাপ্টেড হয়েছে, এটা নিয়ে আমার দেশ একটা নিউজ করলো, এবং আমার দেশ সম্পাদক এবং শফিক রেহমান জায়দিনের সাবেক সম্পাদক, ওনাদেরকে প্রধান বিচারপতি দাঁড় করে শুধু রাখলেন না দীর্ঘক্ষণ, তারপরে বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স। মানে আমার দেশ সম্পাদক বললেন আমি যেটা বলেছি এটা তো ফ্যাক্ট, এটা তো মিথ্যা কিছু না, আপনি আমাকে বলেন ট্রুথ ইজ নো ডিফেন্স। এর মানে হলো এই যে হাসিনা মনস্টার হয়ে উঠলো, এই মনস্টার হয়ে ওঠার পিছনে সব থেকে বড় মেকানিজমটা যেটা করেছে এটি অ্যাড্রেস করা হচ্ছে না। তো এইটা হলো এই বিচার বিভাগ, এই সুপ্রিম কোর্ট। সব কথা বাদ দেন, মানে স্কাইপ কেলেঙ্কারির মতো ভয়াবহ ব্যাপার, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা মিটিং করে করে রায় দিচ্ছে। আপনি ভাবেন এই যে পাকিস্তান রাষ্ট্রের কথা বলি না, কিন্তু এটির ভুক্তভোগী তো বিএনপিও, এটার ভুক্তভোগী তো অন্যান্যরা। এখন দেখেন এখানে একটা খুব ভালো রাজনীতি হয়েছে। রাজনীতিটা হয়েছে কি, আমরা যখন বিএনপির কাউরে বলি যে আচ্ছা আমরা তো সবসময় বলি 47-এর ধারাবাহিকতাই হলো আমাদের 71, কারণ 190 বছরের দীর্ঘ শাসনের পর আমাদের যে রাষ্ট্র পাওয়ার আকাঙ্ক্ষা সেটার প্রথম সফলতা আমাদের 47, এবং সেই 47 আমরা সবাই মিলে তৈরি করেছিলাম। পাকিস্তানের ভুলে আমরা আবার 71 করেছি, এটা আমাদের বৃহত্তর শ্রেষ্ঠ অর্জন, এবং তার ধারাবাহিকতায় 24। তো আপনার 47 আর আপনার তো ঘোষণাপত্রের টেক্সট পড়ছেন, আপনার কাছে বলি এটা হলো 3 অগস্ট আমরা দুইজন উপদেষ্টার সাথে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সারোয়ার ফারুকি, ওনার সাথে জুলাইয়ের বিভিন্ন যারা প্রেশার গ্রুপ, বিভিন্ন স্টেক হোল্ডার, আমরা মিটিংয়ে বসেছিলাম জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম নিয়ে। তখন আমরা টু দি পয়েন্টে প্রশ্ন করেছি যে আপনারা কি 1947 নিয়ে অ্যাড্রেস করেছেন, কেন আমরা 1000 বার বলেছি কোনোটার মুখোমুখি দাঁড় করা যাবে না, সব আমাদের ঐতিহাসিক অর্জন। 1947, 71, 24 দেশে এখন সব থেকে নোংরাভাবে যেটা চলছে 47কে 71-এর সাথে 71-এর সাথে 24কে বারবার ক্লাস করানো হচ্ছে, অথচ প্রত্যেকটা আমাদের ঐতিহাসিক অর্জন। ওনারা আমাদেরকে বলেছেন হ্যাঁ 47কে অ্যাড্রেস করা হয়েছে, অথচ আমরা দেখলাম কি টেক্সটের মধ্যে শুরু হলো উপনিবেশবাদী লড়াই, উপনিবেশ বিরোধী লড়াই যে প্রায় 200 বছরের মধ্যে আমাদের এতগুলো পর্ব, তার চূড়ান্ত অর্জন তো 47। এইটা বলতে আপনার গ্লানি আছে। যখনই বিএনপিকে জিজ্ঞেস করি, জামাত ইসলামকে জিজ্ঞেস করি আপনার টেক্সট পড়েন নাই, তারা বলে এটা তো সরকার করেছে। সরকারকে বললে এভাবে সেভাবে বলে যে এই ওয়ার্ডিং থেকে চেঞ্জ করলে তাহলে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা ঘোষণাপত্রে জয়েন করবে না। মেকানিজমটা কি ভাই? মানে এটা কি তাহলে বিএনপি লিখে দিয়েছে বা জামাত লিখে দিয়েছে, সরকার বলছে না? জামাতও তো বলছে যে আমাদের সাথে আলোচনা না করে নির্বাচনের ঘোষণা দেয়া, তাহলে আপনি সাইন করেছেন কেন? সেটি জামাত যদি বলে যে ঘোষণাপত্র আমাদেরকে না জানিয়ে করেছে, তাহলে এই ঘোষণাপত্রে ডক্টর ইউনূস সাহেবের পাশে জামাতের সেক্রেটারি ছিলেন, তারা বিশেষ করে নির্বাচনের প্রসঙ্গটি এনেছে। আচ্ছা নির্বাচন, তাহলে আপনারা কি ধরেন আমরা টেক্সট চেয়েছিলাম, এই যে আসলো না, এত কিছু যে আসলো না, মানে এটা তাহলে কি হবে? মানে এটা কি ইনকমপ্লিট অবস্থায় থাকবে? এটা নিয়ে আসলে সমাধান এখন এই ঘোষণাপত্রটা যেটা হয়েছে এটা হলো বাঙালি জাতীয়তাবাদ বলতে যে জিনিসটা এখানে কলকাতা থেকে গিলানো হয়েছিল ওইটারই একটা সেকেন্ড পেজ হিসেবে ঘোষণাপত্রটাকে রেডি করা হয়েছে। এখানে 47-এর স্বীকৃতি নেই। দেখেন
এবং সব পলিটিক্যাল পার্টিগুলো জনগণের বিপক্ষে কিভাবে অবস্থান নেয় দেখেন, তারা সবাই যে এক। 1975-এ শহীদ জিয়ার নেতৃত্বে তাকে যে ছাত্র জনতার ঐতিহাসিক যে মানে সিপাহী বিপ্লব, এখানে তো পলিটিক্যাল পার্টি ইনভলভ, এইটাকে অ্যাড্রেস করা হয়েছে। 1990 পলিটিক্যাল আন্দোলন অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু 90-এর থেকেও অনেক বেশি সিগনিফিক্যান্ট যানপরাণ দেওয়ার ক্ষেত্রে আমাদের পিলখানা মেসাকার, আমাদের শাপলা গণহত্যা, আমাদের নিরাপদ সড়ক আন্দোলন, অন্তত এই 3টে পর্ব গত 50 বছরের মধ্যে আমাদের ভয়াবহ ঘটনা। আমি ছোট করে খালি হাবিব ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড যে এখানে আসলো না, এটার ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? না, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড 90-তে এক জিনিস না। মানে এটা যে আসেনি, মানে সেটা নিয়ে আপনাদের কোনো? না, অবশ্যই এটা বিচার তো হবেই। শাপলা চত্বরে হত্যাকাণ্ডেরও বিচার হবে, পিলখানা তো বিচার হবে। কিন্তু এটা ঘোষণাপত্রে আসার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি। গুরুত্বপূর্ণ কেন হবে না? গুরুত্বপূর্ণ তো হওয়া উচিতই ছিল। তারপর এটা হবে। এটা এই কতগুলো জিনিস আছে লিখলেই গুরুত্বপূর্ণ হলো না। তাহলে একই কথা 7 নভেম্বরও রাখা দরকার ছিল না, 90-ও রাখা দরকার ছিল না, 71 থেকে চলে আসতাম না। 7 নভেম্বর একটা প্রেক্ষাপট, 90 একটা প্রেক্ষাপট, 24 একটা প্রেক্ষাপট, 71 একটা প্রেক্ষাপট, 52 একটা প্রেক্ষাপট। 47টা কেন নাই? 47টা তো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সমৃদ্ধ ফসল ওইটা। আর এই যে পিলখানা হত্যাকাণ্ড, এটা একটা আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা ঘটনা ঘটেছে। শাপলা চত্বর, ওটা যদি শাপলা চত্বরে 4 এপ্রিল তারা চলে গিয়েছিল, তখন আমি জেলে ছিলাম। 5ই মে যখন তারা 4 জায়গায় অবস্থান নিল, তারপর হঠাৎ করে দেখলাম তারা এখানে চলে আসে। কিন্তু এটা না থাকার কারণে ওইটা তো রাজনৈতিক বিচারের গুরুত্ব অনুযায়ী বিচার তো হবেই। বিচারের গুরুত্ব ঠিক আছে, কিন্তু এটা রাজনৈতিক যদি 9 বছর আন্দোলন সংগ্রামের ফসল হলো না। 9 বছর আন্দোলনে যত মানুষ জীবন দিছে তার থেকে অগণিত বেশি মানুষ শাপলায় জীবন দিছে না, পিলখানায় দিছে না, এবং তার চেয়েও বেশি কি 24-এ দিছে না? আমরা এটা করতে পারতাম। 24 আছে, 24 তো আছে, কিন্তু 24 তো হঠাৎ করে হয়ে যায় না। 36 দিনে 36 জুলাই চলে আসে নাই। এটা গত 16 বছরের দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আসছে। 16 বছর লাগছে, 17 বছর লাগছে। এই 17 বছরে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, 36 দিনে তার চেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এত অল্প সময়ে এত হত্যাকাণ্ড বাংলাদেশে কিন্তু সংঘটিত হয়নি। এই জন্য 24-এর একটা গুরুত্ব তো আছেই। আমার কথা হলো যে আমার 90-এরও গুরুত্ব আছে। 90-তে আমরা নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করেছিলাম, সেখানে দেখা মাত্র গুলি, 144 ধারা ভঙ্গ করা, দেখা মাত্র গুলি। আমার শুধু ছোট করে জানার বিষয় যে এটি না থাকার কারণে এটা বিচারের গুরুত্ব হারাবে। আমরা সব হত্যাকাণ্ডের বিষয় 71 আমি দাবি করছি, 71-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত। যারা নিজেরা আত্মশিক্ষিত, জামাতের আমির নিজে বলেছেন যে আমরা 71 সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কোনো ব্যাপার না। এটা তো কত বড় অপরাধ হাবিব ভাই, দুইটা ব্যাপার, একটা হলো ক্রিমিনাল অফেন্স করা আর একটা হলো রাজনৈতিক মতামত জানানো। দুইটারে আপনারা এক মনে করেন কিনা? অবশ্য শোনো, সব সময় কথার ভিতরে এত কথা বললে তো হবে না। না, আপনারা ধরেন এই যে জামাতের আরে বাবা, শিখতে হবে তো কিছু। তাকে কি আপনি করেছেন কিনা? তাকে আপনি করবেন কিনা? ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শোতে আসেন না। ভাই আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন। আমাদেরকে জুলাইতে লাগে না তো? শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতরে আমার কথার ভিতরে কথা বলবো। আমার কথার মতো আপনি বলেছেন। আমি বলি না, একটা বল নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বিশেষ করে আমি বলি, কিন্তু এই আমাদেরকে যে অনুমানুষ মনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে। আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের। ভাই এখন আপনাদের আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে। আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলখানায় দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। এগুলি তাহলে আপনি বলেন, আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? জামাত কেন প্রতিবাদ জানান না? এখানে শোনো, কথার ভিতর তোমার কথা তুমি বলো, 100 বার বলো। কথার ভিতরে আমি তোমার একটা সিনিয়র মানুষ, তুমি আমার সাথে তর্কে জড়াই যাচ্ছ। না ভাই, তর্ক না। আপনার তোমার কথা তুমি আবার তো কথা বলছো। 90 এর মতো আবার 90, হ্যাঁ 47 আপনার 90 একটা ব্যাপার, 90 একটা ব্যাপার। সাপলা একটা ব্যাপার না ভাই, এটা বলেন। সাপলা অস্বীকার করছে, তাহলে সেটা ঘোষণাপত্রে নাই কেন? আমি অস্বীকার করিনি। আমার তোমার 71-এর কথা বলে তোমার লাগলো কেন? তাহলে না, কাল লাগলো তোমার? আমি কখন লাগাইলাম? এই যে লাগলে আমি বলেছি, আমি বললাম যে 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, যারা এখনো দেশের স্বাধীনতাকে স্বীকার করেন না, যারা এখনো সবার সিরিজ হতে যায় না। ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে
যারা 71-এর স্বাধীনতা চায় না বা সেটির বিপক্ষে আছে আমার স্বীকার করে না। তাহলে জামাতকে আপনারা ধরেন না কেন? তার পাশে দাঁড়ান কেন আপনারা? সেটাই তো বলতেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাঁড়াইছে, তার পাশে বলছি তো। জামাতের সেক্রেটারি দাঁড়াইছে, উনি কেন বলেন না দাঁড়াতে পারে, জামাতের সামনে দাঁড়াবো না? পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়াতে না, পারে। আপনারা বলবেন, তাই আপনারা বলে যদি আমার কথাই বলবো না। আপনি বলবেন যে না দাঁড়াবো না, আমার কথা এই জামাতের সাথে আমরা দাঁড়াবো না, সেই বিএনপি কেন দাঁড়াবো? সেই কথা জামাতের বলবো সাথে না। তো বিএনপিরও জোট ছিল। না, সেই না। জামাতের সাথে বিএনপি কেন জোট করছে? হ্যাঁ, এদের উত্তর আছে তো। জি, মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে, কি আমরা বলে বলছি এগুলো? সেটা এসব সমস্যা। বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? এই আমি এই দেশে এই দেশে বাচ্চাদের শোনো, আপনারা জেল থেকে মুক্ত করেছেন, না, খালেদা অবশ্যই জিয়া না, জেল থেকে মুক্ত অবশ্যই করেছে। না। এই বাচ্চারা বেগম জিয়াকে অবশ্যই জেল না, থেকে মুক্ত করছে। অবশ্যই না। এই বাচ্চারা বেগম অবশ্যই জিয়াকে না। সবথেকে সম্মানের সাথে বিয়ে করছে এই বাচ্চারা, আপনারা পারেন নাই। অবশ্যই না না। পারলেন না, সেটা আপনারা অবশ্যই দেখেন যেত। জনগণের ভোট আপনাদেরকে অবশ্যই কি দেয়। মুক্ত হতো, অবশ্যই। দেখেন যদি একটা হয়তো সুষ্ঠু হ্যাঁ, ইলেকশন হয়। অবশ্যই একজন no, করে অবশ্যই আমরা মুক্ত হইতাম। কবে হইছে? জেল খাতে- মির্জা আব্বাস ভাই বলছে কি? 1 মাস পরে আরে করছেন, ঈদের পরে আন্দোলন তো হতো কত না 10 তো। বছর ধরে আপনারা করতেছেন। ওইসব কথা বলতে জানা কত লোকের জীবন গেছে আমাদের, একদিন তারা জামাত তো আন্দোলন বহুদিন করে করছে, জামাত কি করছে? আরে কথার ভিতরে ঠিক আছে, কথা আমি আপনি এই আপনার কথা সত্যি বলেন। হয়েছে আচ্ছা, নাকি? আমরা এখানে ছোট্ট- আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যের ঊর্ধ্বগতি, গুম খুনের পরিপ্রেক্ষিতে ভোট দিতে পারে না, একটা মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্মেছিল। তার পরিপ্রেক্ষিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে, সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারে না, ভাই, আমরা মেরেছে। তারপর তো আমাদের ছেলে তো অন্য কোনো সংগঠন লুকায় নাই। হাই ভাই, আমাদের বিরতি ঠান্ডা তো সময় পড়েনি। হয়েছে, আমরা আসছি। অধ্যাপক মুজিবুর রহমান, আপনার কাছে জানবো যে এখন সব থেকে যে বিষয়টি আলোচনা হচ্ছে যে জুলাই সনদের আইনগত ভিত্তি কি হবে। বিএনপি বারবারই বলেছে যে নির্বাচিত সরকার এসে এই সব কিছু তারা প্রতিশ্রুতি ব্যক্ত করছেন, কিন্তু অন্যান্য দলগুলো বারবারই বলছে যে যদি না করলে তারা স্বাক্ষর করবেন না। এনসিপির পক্ষ থেকে এরকম নানান হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, জামাত মাঠে নামবে এরকম কথা আসলে বলছে। যদি আসলে সত্যি সত্যি এই আইনগত ভিত্তি গণভোট বা গণপরিষদ বা অন্যান্যভাবে না হয়, মানে এটা আসলে কি হবে? এটাও কি আসলে একটা নির্বাচনের অনিশ্চয়তার দিকে যাবে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, প্রথমে আমি দুইটা কথা দিয়ে শুরু করি আগে। প্রথম কথা হচ্ছে আমরা বলি যে দ্বন্দ্বেই বিকাশ, এবং সেটা কথার দ্বন্দ্ব। তা আমাদের আজকে আলোচনায় অনেক দ্বন্দ্ব হবে, কথার দ্বন্দ্ব হবে, কথার মধ্যেই হবে, এর মধ্যেই বিকশিত হবে, জি। আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হবে। এটা একটা। 2 নম্বর হলো হাবিব ভাই একটা কথা বলেছিলেন যে তাহলে ইলেকশন আর কবে? ঠিক আছে, আমরা বলেছিলাম যে একটা যৌক্তিক সময়ের মধ্যে। দ্যাট ডাজ নট মিন আমরা বলছি 10 বছর পরে, 5 বছর পরে, সেটা মোটেই না। এবং কাজগুলো হওয়ার কথা, আমি বারবার যেটি কথাটা বলতে চাচ্ছি, যে কাজগুলো আমাদের হওয়ার কথা সেই কাজগুলো হওয়ার কথা। এবং এক ধরনের আসলে আশ্বস্ততাও দরকার মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আস্থার সংকট লক্ষ্য করা যাচ্ছে। এই আস্থার সংকটটা দূর করা, যে মানুষ বিশ্বাস করবে যে এই সংস্কারগুলোর মধ্য দিয়ে, এই কাজগুলোর মধ্য দিয়ে যদি ইলেকশন হয়, তাহলে আমরা পরবর্তীতে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম, আমরা যে বাংলাদেশের জন্য আমরা জীবন দিয়েছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মাঠে নেমেছিলাম, আমাদের বাচ্চারা নিহত হয়েছে, অনেক বাবা মা তাদের সন্তান হারিয়েছে, খুব মর্মান্তিক। তো এখন এই সব কিছু মিলিয়ে আমরা এই আশ্বস্ততার জায়গাটা কিন্তু পাচ্ছে না, একটা আস্থার সংকট কিন্তু রয়ে গেছে। এটা দূর করা দরকার। এটা কীভাবে দূর হবে? এটা দূর হবে হলো যে পলিটিক্যাল কমিটমেন্ট, যে পলিটিক্যাল উইল। আমরা যদি দেখি যে পলিটিক্যাল পার্টিসগুলো এমন ইনিশিয়েটিভ নিচ্ছে, এমন কমিটমেন্ট ওনারা দিচ্ছেন যে না, ওনারা শক্তভাবে ওন করেন যে এই জিনিসগুলো ওনারা করবেন যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন। কারণ দিন শেষে কিন্তু আমাদের ইলেকশনে যাওয়া লাগবেই, আগে আর পরে। ক্ষমতাটা কিন্তু রাজনীতিবিদদের কাছেই যাওয়া লাগবে এবং ডেমোক্রেটিক ওয়েতে যাওয়া লাগবে। সেটা আমরা চাই না যে কোনো রকম অনিশ্চয়তা, এবং এটা আমরা চাই যে যত তাড়াতাড়ি হয় তত ভালো। কিন্তু আমি আমার কাজগুলো চাই, আমার যে কাজগুলো হওয়ার কথা ছিল সেই কাজগুলো হওয়া জরুরি, সেই সংস্কারগুলো হওয়া জরুরি, সেই বিচারের প্রক্রিয়াগুলো শুরু হওয়া জরুরি। আচ্ছা, এখন একটা জিনিস আগে পরের যে বিষয়, এই যে আপনি বললেন যে জুলাই সনদের কথা, কিংবা ওই যে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের কথা, কিংবা এর আগে যে ঐক্যমতের ঘোষণার কথা, যত কিছুই বলেন না কেন আপনি, এখন যদি সব কথা বলেন, আপনি ভালো ভালো কথা বলেন, হ্যাঁ আমরা সব মেনে নেব, এরপর যদি না মানেন, আমি আপনার ওই জায়গা থেকে আমি আমি স্পেলটা শেষ করি। জি, প্লিজ। যে মূল কথা হলো যে আমাদের আস্থার জায়গাটা প্রতিষ্ঠা করা লাগবে। আস্থার জায়গাটা যদি প্রতিষ্ঠা না হয়, অর্থাৎ আমি যদি নিজে নিশ্চিত না হই যে ইলেকশনে ভোট দিতে আমি যাব, সেখানে একটা মারামারি হবে না, একটা গ্যাঞ্জাম হবে না, ভোট দখল হবে না, আমি আমার বউ বাচ্চা নিয়ে আনন্দ আমি যাব না, আমি সেই নিশ্চয়তা চাই। জি, আমি তো এইটা প্রশ্ন আসার আগেই আমি বলেছি, জি সামান্য 3 টাকা আমি ওইটার বাইরে আপনার কাছে জানতে চাই যে যদি দেখা গেল যে ক্ষমতায় গেল, যারা গেল, তারা হয়তো এটা মানলো না, প্রতিশ্রুতি ব্যক্ত করলো না, যেহেতু মানুষের আস্থার সংকট রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আছে। নির্বাচিত সরকার, আমি শুধু জানতে চাই যে নির্বাচিত সরকার যদি সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন না করে,
তারপরেও কি বিরোধী পক্ষে যারা আছে তারা কি তাকে থাকতে দিবে বা তারা কি মাঠে নামবে না? আমি বলি এখন সেই সংকটটা কিভাবে এখন কি নির্বাচনের সরকার না আওয়ামী লীগ আইন করেছিল না, জি আর কোনদিন বাংলাদেশে অনির্বাচিত সরকার আসতে পারবেন না, এখন আছে না? তো আমরা এই সমস্ত বাদেও যদি আমরা বলি, আমাদের একটি ধরনের পরিষ্কার লেখা আছে, 5 বছর পর পর সরকার রিজাইন করবে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। মানুষ কি আস্থা পাচ্ছে? মানে এই মানুষের আস্থাতে মানুষ 5 বছর পরে যারা কথা রাখবে না, তার হাতে তো ক্ষমতা চলে আসবে। আচ্ছা, ক্ষমতা তো থাকছে না, এমপি মন্ত্রী থেকে তো নির্বাচন করতে পারছে না। এই জবাব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভিতরে ভারসাম্য আনয়ন করা হয়, পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রীকে হতে পারবে না, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি অপসারণভাবে নিয়োগ হবে। আর কি লাগে? মোটা থেকে 3টা হলে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমি কথা দিলাম আমি বিচার করব, আমি কথা দিলাম আমি সংস্কার করবো, আমি কথা দিলাম আমি সুশাসন কায়েম করবো, আমি কথা দিলাম জনগণকে ভালো রাখবো। আমি 5 বছর করলাম না, পরের বছর আমাকে বিদায় হয়ে চলে যেতে হবে। আমার এক অনুষ্ঠানের শেষ লাগবে। শরীফ ওসমান হাদি, আপনার কাছে জানতে চাই যে মানে যেমন হাবিব ভাই বলছিলেন যে 3টি অনেক মৌলিক, কিন্তু এখানে কিন্তু 19টার মধ্যে নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে বিএনপি, সেগুলোকে অনেকে বলছে যে সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো উচ্চকক্ষে পিআর বা রাষ্ট্রের মূলনীতি বা অন্য যা কিছু বলি, মানে এটি যদি না হয় বা এখানে যদি এই সুরাহাটা যদি সঠিকভাবে না হয়, এটা আরো অনেক দ্বন্দ্বের পর্যায়ে যাবে কিনা? না, দ্বন্দ্ব তো অবশ্যই যাবে এবং এটা ভয়াবহ পর্যায়ে রূপও নিতে পারে আমার ধারণা। তো এখন এই সরকারের যেটা করণীয়, কি করণীয় ছিল 2টা। ধরেন বিএনপি তো এটা বিএনপির একটা খুব অনেস্ট জায়গা হয়েছে, ধরেন এই বিএনপিতে নোট অফ ডিসেন্ট দিল 10টা গুরুত্বপূর্ণ জায়গায়, এর মানে কি যে আমি আপাতত মানতেছি, পরে মানে আমি এটার সাথে একমত না, কিন্তু মানতেছি আপাতত। এরপরে সংসদে গিয়ে সে যদি বলে যে ভাই আমি তো আগেই জানাইছিলাম, তো আমি এখন প্র্যাকটিক্যাল না, এটা আমার জন্য পারতেছি না, আপনি তো তারা ধরতে পারবেন না, কারণ সে তো বলবে আমি আগেই তো তোমার বলছি নোট অফ ডিসেন্ট দেয়া। তো এখন ব্যাপার হলো হাবিব ভাই যেটা বলছে এইটা ভালো, এটা যদি আমাদের পলিটিক্যাল কালচারটা অতটুকু সুন্দর হইতো। এখন ধরেন বিএনপি আসলো, কিন্তু বিএনপি একটা বাস্তবায়ন করলো না, তো হাবিব ভাই বলেছে যেটা যে 5 বছর পরে তাহলে অন্য কারো ক্ষমতা দিবে। এবার ধরেন বিএনপি আসলো, বিএনপি একটা করলো না, তারপরে ক্ষমতা আসবে কি জামাতও তো করবে না, কারণ তার প্রমাণ হইলো জামাতও যদি ওই জনতার পক্ষের কথাই বলতো, সে তো 47-এর পক্ষ থেকে এবারই করতে পারতো, কিন্তু জামাত এখন 47 নিয়ে রাজনীতি করছে। মজার একটা কথা বলি, জামাতও কিন্তু ঐতিহাসিকভাবে 47-এর বিরোধিতা করছিল, এখন কিন্তু সে 47-এর রাজনীতি করতে চায়। 47 ভাবে কিন্তু 47-এর ঐতিহাসিক বিরোধিতা জামাত ইসলাম করেছে। তো এখন আমাদের মুশকিল হলো, দেখেন এই যে জনগণ তারা যাবে কই, আইদার তার ঘুরপাক খাইতে বিএনপি, নইলে জামাত, নইলে এনসিপি। এখন তো আওয়ামী লীগ নাই, কিন্তু এই যে 5 বছর চলে গেল, 5 বছর তো জনগণের কাছ থেকে তো নষ্ট হলো, আমার সবার নষ্ট হতো। এখন ক্ষেত্রে আমাদের 2টা ব্যাপার, সেটা একটা কাজে যেটা করা যেতে পারে, দেখেন এইটার ন্যূনতম একটা গণভিত্তি তৈরি না করে যদি আপনি যান, তাহলে তো আমরা এই সরকারের ঐক্যমত্য কমিশনের দরকার ছিল না। বিএনপির যে 31 দফা, ইটস গুড এনাফ। রাষ্ট্র সংস্কারের যে 31 দফা বিএনপি দিয়েছিল, তাহলে পুরো বাংলাদেশের জনগণ বিএনপির আরেকবার সুযোগ দিতাম 31 দফার উপরে। এবার বিএনপির ধরতাম যে তুমি 31 দফা দিছো, ধরো নাই, তো তুমি যদি এই যে ঐক্যমত্য কমিশন করে এর কোনোটাই বাস্তবায়ন দেখাই যেতে না পারো, অথবা ন্যূনতম একটা আইনি ভিত্তিও তৈরি করতে না পারো, তাহলে তোমার আমি এত সময় কেন দিয়ে নষ্ট করলাম? আমরা বিএনপি 31 দফা দিয়েছে, আমরা দেখতাম বিএনপি কয়টা পারে, না পারলে বিএনপির বিরুদ্ধে আবার আন্দোলন করতাম। তো বিএনপির 31 দফাও আমরা মানলাম না, আর এখন তুমি এটা বলতেছো যে এটা নির্বাচিত সরকার এসে করবে। তার জন্য যেটা জরুরি সেটা হলো ন্যূনতম একটা গণভোট দেয়া। গণপরিষদ নির্বাচন যদি খুব কঠিনও হয়, আমরা বুঝতেছি, এটা করতে পারলে গণভোট দেওয়ার ব্যাপারে তো অন্তর্বর্তী সরকারেরও তো কোনো ধরনের আগ্রহ বা কোনো কিছু নাই, এটা আমরা জিজ্ঞেস করেছি। এর মানে এখন ধরেন তাহলে হবে কি হবে, হলো এইটা জনগণ অন্তত এস্টাবলিশ করতে পারবে, এই যে জুলাই চার্টারটা হলো এইটার ব্যাপারে জনগণের ম্যান্ডেট আছে। এখন দেখেন তো এই জুলাই চার্টারের ব্যাপারে পলিটিক্যাল পার্টি ছাড়া আর কোন স্টেক হোল্ডার কি এখানে বসেছে? না, বসে নাই, কারণ দেশ তো চালাবে পলিটিক্যাল পার্টি। 30 সেকেন্ড আপনি কিছু বলতে চান? আচ্ছা, যে মানে মূল কথাটা হলো যে এখন তো আসলে যে নির্বাচনের যে অলমোস্ট একটা রোড ম্যাপ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের মনে হয় আমরা আর খুব বেশি এটাকে না করে যে আমরা ওই যে এই সময় না বাড়িয়ে না কমিয়ে, যেটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা ফেব্রুয়ারিতে স্ট্যান্ডার্ড ধরে এখন যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে তারা যে ইলেকশন ম্যানিফেস্টোগুলো তারা দিবেন, হ্যাঁ, ওই ম্যানিফেস্টোতে আমরা দেখতে চাই যে তারা কি করতে চান, কোন দলের উইলিংগুলা কি, তারা কে কি কাজ করতে চান, এইটা দিয়ে আগানো উচিত এখন। এবং জনগণকে আসলে দিন শেষে জনগণের কাছে যাওয়া লাগবে, পলিটিশিয়ানরা হোক আর যেই হোক, জনগণকে সুযোগ দেয়া, ভোট দেওয়ার, এবং সেটা ইলেকশন ম্যানিফেস্টোতে এখন মনোযোগী হওয়া, জনগণকে ক্ষমতা দেওয়া। এক বাক্যে বলি, জনগণকে সুযোগ দেন, জনগণ যদি বিশ্বাস বিএনপিকে করে ভোট দেবে, যদি অন্য কাউকে বিশ্বাস করে তাদেরকে ভোট দেবে, তারাই ক্ষমতা যাবে। আর যদি ক্ষমতা যাবে তারা না কথা রাখে,